আচ্ছা, ইন্ডাস্ট্রিয়াল পলিসি প্রি 1991-এর সেকেন্ড পার্টটা একটু দেখে নাও। মনোপলিজ কমিশন। মনোপলি মানে হচ্ছে একচেটিয়া অধিকার। তো এটা এই কারণে করা হয়েছিল যে কোনো একটা কোম্পানি যাতে সর্বে সর্বা না হয়ে ওঠে, যে সব কিছু অ্যাসেট তার হাতেই সঞ্চয় হয়ে গেল। এটা সামগ্রিক ক্ষেত্রে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট সৃষ্টি করতে পারে, এমনকি সরকারের উপরেও। সেই কারণে এটা একটা কমিশন বসানো হয়েছিল। একটু লাইনগুলো দেখলে বুঝতে পারবে যে ইন এপ্রিল 1964 সালের এপ্রিল মাসে দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাপয়েন্টেড এ মনোপলিজ ইনকোয়ারি কমিশন। এটা একটা কমিশন বসিয়েছিল, যেটার নাম দেওয়া হয়েছিল মনোপলিজ ইনকোয়ারি। অর্থাৎ সেই মনোপলি কতটা হয়েছে কিনা সেটাই কিন্তু পরীক্ষা করা এদের কাজ, ইনকোয়ারি করা এদের কাজ, তদন্ত করা। তো টু ইনকোয়ার, কেন ইনকোয়ার ইনটু দ্য এক্সিস্টেন্স, এর অস্তিত্ব ইনকোয়ারি করতে, অ্যান্ড ইফেক্ট অফ কনসেন্ট্রেশন, এর যে প্রভাব, অফ কনসেন্ট্রেশন অফ ইকোনমিক পাওয়ার, অর্থনৈতিক যে ক্ষমতা, ইন প্রাইভেট হ্যান্ডস, প্রাইভেট হ্যান্ডে অর্থনৈতিক ক্ষমতার যে কনসেন্ট্রেশন, পুঞ্জীভূতকরণ, এর যে ইফেক্টটা কী, অর্থাৎ বেসরকারি হাতেই সব অর্থনৈতিক সব কিছু পাওয়ার চলে যাওয়া। মূলত কোনো একটা কোম্পানি তার অ্যাসেট বড় হয়ে গেলে এরকম হতে পারে। তো এর ইফেক্ট কী হতে পারে সেটা জানার জন্যই কিন্তু মনোপলি ইনকোয়ারি কমিশনটা বসানো হয়েছিল। অন দ্য বেসিস অফ রেকমেন্ডেশন অফ দিস কমিশন, এই কমিশনের রেকমেন্ডেশনের ভিত্তিতে একটা আইন পাস হয়েছিল। এই আইনটা এবং সালটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, বাকি মনে না রাখলেও হবে, শুধু আইন এবং সাল। আইনটা কি? এমআরটিপি অ্যাক্ট, যেটা আন্ডারলাইন করা আছে যে এমআরটিপি অ্যাক্ট, এর ফুল ফর্মটা মনোপলিস্টিক অ্যান্ড রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিসেস অ্যাক্ট। এমআরটিপি অ্যাক্ট, এমআরটিপি অ্যাক্টের ফুল ফর্ম হচ্ছে মনোপলিস্টিক অ্যান্ড রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিসেস অ্যাক্ট 1969। অবশ্যই সাল এবং ফুল ফর্মটাও মনে রাখতে হবে। দ্য অ্যাক্ট শট টু, চেয়েছিল, কি চেয়েছিল? টু কন্ট্রোল দ্য এস্টাবলিশমেন্ট অ্যান্ড এক্সপেনশন, প্রতিষ্ঠা এবং প্রসারণ অফ অল ইন্ডাস্ট্রিয়াল ইউনিটস, যত শিল্প ছিল, দ্যাট হ্যাভ অ্যাসেট সাইজ ওভার এ পার্টিকুলার লিমিট। ওই আইনে একটা লিমিট বেঁধে দেওয়া হয়েছিল, যেরকম 1991-এর আগে যে পরে যে এমআরটিপি যখন উঠে যায়, তখন লিমিটটা ছিল 100 কোটি এরকম টাইপের, যে 100 কোটির উপরে অ্যাসেট চলে গেলে তখন কিন্তু সেটা কন্ট্রোল করা হবে, তার বেশি যেতে দেওয়া হবে না, এই ধরনের একটা লিমিট বেঁধে দেওয়া হয়েছিল। তো সেই কারণে এটা করা, এমআরটিপি অ্যাক্ট 1969 আলটিমেটলি মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পলিসি স্টেটমেন্ট 1973। এর আগে 1948 পড়া হলো, 1956 পড়া হলো, 1973 সালে ইন্ডাস্ট্রিয়াল পলিসি। এখানে আন্ডারলাইন করা আছে ইম্পর্টেন্টটা, যে এ লিস্ট অফ ইন্ডাস্ট্রি টু বি স্টার্টেড। একটা লিস্ট করা হয়েছিল ইন্ডাস্ট্রি, যেগুলো করবে কারা? বাই লার্জ বিজনেস হাউসেস, যারা একটু বড় কোম্পানি তারা করবে। সো দ্যাট, কারণটা কি? সেই লিস্টের গুলোই শুধু বড় বড় কোম্পানি করবে, বাকিগুলো কেন করবে না? সো দ্যাট, যাতে দ্য কম্পিটিটিভ ইফোর্ট অফ স্মল ইন্ডাস্ট্রি, যেগুলো ক্ষুদ্র শিল্প, তাদের যাতে প্রতিযোগিতাটা, তাদের যাতে বাজারটা থাকে, ওয়াজ নট অ্যাফেক্টেড। এখন ছোট কোম্পানি যে ধরনের ব্যবসাগুলো করে বা যে ধরনের প্রোডাকশনগুলো করে, সেগুলো বড় কোম্পানিগুলো যদি করতে শুরু করে, সেক্ষেত্রে ছোট কোম্পানিগুলো কি টিকতে পারবে? পারবে না। সেই কারণে লিস্ট করে দেওয়া হলো ছোট কোম্পানিগুলোর বাজার ধরে রাখার জন্য, তাদেরকে প্রতিযোগিতায় টিকিয়ে রাখার জন্য, যে এই লিস্টগুলোই বড় কোম্পানিরা করবে, আর এই লিস্টের বাইরে বড় কোম্পানিরা করতে পারবে না। এটাই হচ্ছে এর উদ্দেশ্য। আন্ডারলাইন করা আছে সেকেন্ড লাইনে, যে দ্য এন্ট্রি অফ কম্পিটেন্ট স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রেনার্স ওয়াজ এনকারেজড ইন অল ইন্ডাস্ট্রি। এই ছোট এবং মাঝারি শ্রেণীর উদ্যোগপতি এন্টারপ্রেনার, ব্যবসায়ীদেরকে বা শিল্পকে কিন্তু উৎসাহিত করা হয়েছিল সমস্ত শিল্পের ক্ষেত্রেই। ব্র্যাকেটে যেটা লেখা আছে, লার্জ ইন্ডাস্ট্রিজ আর পারমিটেড, বড় শিল্পকে পারমিশন দেওয়া হয়েছিল, অনুমতি, টু স্টার্ট অপারেশন ইন রুরাল অ্যান্ড ব্যাকওয়ার্ড এরিয়া, গ্রামাঞ্চলে এবং পিছিয়ে পড়া অঞ্চলে তাদেরকে তাদের ব্যবসা সম্প্রসারিত করার পারমিশন দেওয়া হয়েছিল, উইথ এ ভিউ টু ডেভেলপিং দোজ এরিয়া, যাতে সেই এলাকাগুলো একটু উন্নতি হয়, অ্যান্ড এনাবলিং দ্য গ্রোথ স্মল ইন্ডাস্ট্রিজ অ্যারাউন্ড, গ্রোথ অফ স্মল ইন্ডাস্ট্রি অ্যারাউন্ড, এবং তাদেরকে ঘিরেই যে ছোটো অনেক শিল্প গড়ে ওঠে, যেগুলোকে অনুসারী শিল্প বলা হয়। একটা বড় শিল্প গড়ে উঠলে তার পাশে কিন্তু অনেক অনুসারী শিল্প গড়ে ওঠে। আমরা এক্সাম্পল দিতে পারি যে সিঙ্গুরে ন্যানো কারখানা হওয়ার ছিল, হলো না, কিন্তু শুধু ন্যানোরি ফ্যাক্টরি তৈরি হয়নি, তার সাথে অনুসারী অনেক শিল্প কিন্তু হতে যাচ্ছিল। তো যাতে ছোট অনেক শিল্পের উন্নতি ঘটে, সেই কারণে ওই এলাকা ছাড়াও।
নেক্সট হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পলিসি স্টেটমেন্ট 1977, 1977 সালে যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি স্টেটমেন্ট তার পলিসিগুলো কী ছিল। এক নম্বর হচ্ছে ডেভেলপমেন্ট অফ স্মল স্কেল সেক্টর। তারপরে 1956 থেকে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম বা তোমরা করছো যে এই স্মল স্কেল সেক্টরের উপর কিন্তু একটা ভালো গুরুত্ব দেওয়া আছে, এবং এমনকি এখনও যেটাকে এমএসএমই সেক্টর নামে পরিচিত, এমএসএমইর ফুল ফর্ম কিন্তু ডাব্লিউবিসিএস মেনেও দিয়েছে, মিডিয়াম অ্যান্ড স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস। তো এমএসএমই সেক্টর এর উপরে কিন্তু এখনও গুরুত্ব দেওয়া হয়েছে। এমএসএমই, মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, তো ফুল ফর্মটা মনে রাখবে, মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, এমএসএমই সেক্টর। তো ডেভেলপমেন্ট অফ স্মল স্কেল সেক্টর এখানে ক্লাসিফাইড করা হয়েছে 3টি ক্যাটাগরিতে, এটা মনে রাখতে হবে। কটেজ অ্যান্ড হাউস হোল্ড ইন্ডাস্ট্রি, কুটির শিল্প, হুইচ প্রোভাইড সেলফ এমপ্লয়মেন্ট, যেটা একটা কর্মসংস্থান যোগায়, নিজেরাই কুটির শিল্প খুলে নিজেদেরকে নিয়োজিত করতে পারে, তাই সেলফ এমপ্লয়মেন্ট বলা হয়েছে। টিনি সেক্টর, ক্ষুদ্র শিল্প এবং স্মল স্কেল, স্মল টিনির থেকে একটু বড়, তো এই ধরনের কুটির শিল্প। টিনি মানে একদমই ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, স্মল মানে ছোট শিল্প বলতে পারা যায়, টিনির থেকে স্মল একটু বড় হবে। এই ধরনের 3টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এই ভাগ করার উদ্দেশ্যটা কী ছিল? যাতে তাদেরকে বিশেষভাবে নজর দেওয়া হয়, আলাদা আলাদাভাবে নজর দেওয়ার জন্য কিন্তু 3টে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। তাই লেখা আছে দ্য পারপাস, উদ্দেশ্যটা কি অফ দ্য ক্লাসিফিকেশন, উদ্দেশ্য হচ্ছে ওয়াজ টু স্পেসিফিক্যালি ডিজাইন পলিসি মেজার্স, আলাদাভাবে ডিজাইন তৈরি করা ফর ইচ ক্যাটাগরি, আলাদা ক্যাটাগরির জন্য। দ্য পলিসি স্টেটমেন্ট কনসিডারেবলি এক্সপ্যান্ডেড দ্য লিস্ট অফ রিজার্ভড আইটেমস। এই পলিসি কিন্তু যে রিজার্ভ ছিল, যে এগুলো এমএসএমই বা ক্ষুদ্র শিল্প করতে পারবে, সেই লিস্টটাই কিন্তু এক্সপ্যান্ড করেছিল, প্রসারিত করেছিল। ফর এক্সক্লুসিভ ম্যানুফ্যাকচার ইন দ্য স্মল স্কেল সেক্টর, যে এক্সক্লুসিভ ম্যানুফ্যাকচার বলতে তারাই পারবে, এই স্মল স্কেল সেক্টরই কিন্তু ম্যানুফ্যাকচার করতে পারবে, অন্য কেউ লার্জ বিজনেসরা কিন্তু করতে পারবে না। নেক্সট হচ্ছে রেস্ট্রিকটিভ অ্যাপ্রোচ টুয়ার্ডস লার্জ বিজনেস হাউস। আমি একটা কথা বলে রাখি যে 1991 বা সেই সংক্রান্ত রিলেটেড প্রশ্নগুলো পরীক্ষায় বেশি দেই, তবে এটাও জেনে রাখতে হবে এখান থেকেও কিন্তু প্রশ্ন দিলে যাতে না পারা না হয়, সেই কারণে দেখতেই হবে। রেস্ট্রিকটিভ অ্যাপ্রোচ টুয়ার্ডস লার্জ বিজনেস হাউসেস, লার্জ বিজনেস বড় কোম্পানিদের জন্য কি রেস্ট্রিক্ট করা হলো, একটু আন্ডারলাইন করা আছে, সেটা দেখতে হবে। প্রথম থেকে বলছি, দ্য লার্জ স্কেল সেক্টর ওয়াজ অ্যালাউড, এই বড় শিল্পগুলোকে অ্যালাউ করা হয়েছিল ইন বেসিক ক্যাপিটাল গুডস অ্যান্ড হাইটেক ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিগুলোতে বেসিক ক্যাপিটাল গুডস বলতে আমরা লৌহ ইস্পাত শিল্প এই ধরনের বলতে পারি, অ্যান্ড হাইটেক ইন্ডাস্ট্রি, মোবাইল ইন্ডাস্ট্রি হাইটেক হতে পারে। তো হাইটেক ইন্ডাস্ট্রি, বেসিক ক্যাপিটাল, এগুলোর ক্ষেত্রে কিন্তু লার্জ স্কেল সেক্টরকে অ্যালাউ করা হয়েছিল। আর পলিসি এমফাসাইজ জোর দিয়েছিল কিসের উপর? তো দ্য ফান্ডস ফ্রম ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বলতে কিন্তু সাধারণত ব্যাঙ্কগুলিকে বোঝায়। তো ব্যাঙ্ক থেকে যে ফান্ড, মানে ব্যাঙ্ক থেকে যে লোনগুলো দেওয়া হয়, শুড বি মেড অ্যাভেলেবল থাকবে লার্জলি, বেশি করে কাদের জন্য? ফর দ্য ডেভেলপমেন্ট অফ সেই স্মল সেক্টরের জন্যই কিন্তু ব্যাঙ্কগুলোর লোন অ্যাভেলেবেল থাকবে। তাহলে লার্জ বিজনেসদের জন্য কি ব্যবস্থা? তাদের জন্য বলা হয়েছে, লার্জ সেক্টর আন্ডারলাইন করা আছে, দেখে নাও, শুড জেনারেট ইন্টারনাল ফাইন্যান্স। হোয়াট ইজ ইন্টারনাল ফাইন্যান্স? মানে তারা যে প্রফিটটা করে, সেই প্রফিটেরই কিছু অংশ আবার রিফাইন্যান্স করবে, মানে সেই প্রফিটেরই কিছু অংশ নিজেদের ব্যবসায় লাগিয়ে ব্যবসাটা সম্প্রসারণ করবে। সাধারণত ব্যবসা বাড়াতে গেলে ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা বাড়ায়, সে প্রফিট থেকে বা সেভিংস থেকে না ইনভেস্ট করে। কিন্তু এখানে বলা হয়েছে যে ব্যাংক থেকে লোনটা কেবলমাত্র স্মল সেক্টরের জন্যই অ্যাভেলেবল থাকবে, আর লার্জ বিজনেসের জন্য তারা তাদের প্রফিট থেকেই কিন্তু রিইনভেস্টমেন্ট করবে। তাই এটাকে বলা হয়েছে ইন্টারনাল ফাইন্যান্স ফর ফাইন্যান্সিং নিউ প্রজেক্টস অর এক্সপেনশন অফ এক্সিস্টিং বিজনেস। যদি নতুন কোনো প্রজেক্ট করতে যাই, অথবা এক্সপেনশন অফ এক্সিস্টিং বিজনেস, যে বিজনেস আছে সেটা যদি আরও সম্প্রসারণ বা বাড়াতে চাই, সেক্ষেত্রে। 3 নম্বর, এক্সপ্যান্ডিং রোল অফ পাবলিক সেক্টর, সরকারি যে ক্ষেত্র, তার রোল কি প্রসারণ করা হলো। এখানে বলা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল পলিসি, এই সালের ইন্ডাস্ট্রিয়াল পলিসি স্টেটেড দ্যাট দ্য পাবলিক সেক্টর উড বি ইউজড, পাবলিক সেক্টরটা ব্যবহৃত হবে
নট অনলি ইন দ্য স্ট্র্যাটেজিক এরিয়া, শুধুমাত্র স্ট্র্যাটেজিক ঠিক করবে সেটা নয়, অলসো এজ স্টেবিলাইজিং ফোর্স ফর মেনটেনিং এসেন্সিয়াল সাপ্লায়ার ফর দ্য কনজিউমার। গ্রাহকদের জন্য সাপ্লায়ার, এসেন্সিয়াল সাপ্লায়ার হতে হবে, যে তারা প্রোডাকশন একদমই করলো না, কম করলো, সেটা করলে হবে না, প্রোডাকশন অ্যাভেলেবেল করতে হবে যাতে কাস্টমার, কনজিউমার মানে গ্রাহকরা যাতে সেই সেক্টর থেকে কিন্তু প্রোডাকশন পায়। ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1980, 1980 সালে ইন্ডাস্ট্রিয়াল পলিসি। ফিচার্সগুলো সরাসরি দেখলেই হবে। ইফেক্টিভ ম্যানেজমেন্ট অফ পাবলিক সেক্টর। 1 নম্বর বলা হচ্ছে দ্য পলিসি এমফাসাইজড, জোর দিয়েছিল কিসের উপর? রিভাইভাল অফ এফিসিয়েন্সি অফ পাবলিক সেক্টর। সরকারি সেক্টরগুলো যে রুগ্ন অবস্থায় ছিল, মান্দাতে চলছিল, সেগুলোকে রিভাইভ মানে পুনর্জীবিত করতে হবে, এটা 1 নম্বর এই নীতিতে বলা হয়েছিল। 2 নম্বর হচ্ছে লিবারালাইজেশন অফ ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সিং। লাইসেন্সিংয়ে যে কড়াকড়ি ছিল, প্রথমত লাইসেন্স নেওয়া, তারপরে অনেক শর্ত মানা, নেক্সট যদি সম্প্রসারণ করতে হয়, বাড়াতে হয়, সেক্ষেত্রে আবার নতুন করে লাইসেন্স নেওয়া, এই যে একটা রেস্ট্রিক্টেড বিষয়, স্ট্রিক্ট বিষয়, সেটার উপর একটু লিবারাইজেশন মানে একটু উদারতা চালু হলো। দ্য পলিসি স্টেটমেন্ট প্রোভাইডেড লিবারালাইজড মেজার, উদারমূলক পদক্ষেপ ইন দ্য লাইসেন্সিংয়ের ক্ষেত্রে ইন টার্মস অফ অটোমেটিক অ্যাপ্রুভ্যাল টু ইনক্রিজ ক্যাপাসিটি, মানে সে যদি ব্যবসা সম্প্রসারণ করতে যায়, তার ক্যাপাসিটি যদি বাড়াতে চায়, অটোমেটিক অ্যাপ্রুভ্যাল হয়ে যাবে, নতুন করে লাইসেন্স নিতে হবে না, অফ এক্সিস্টিং ইউনিট আন্ডার এমআরটিপি অ্যান্ড ফেরা। কিন্তু এমআরটিপিতে যে লিমিট আছে, সেই লিমিটের উপরে যাতে না যায়, তাই এখানে বলা হয়েছে এমআরটিপি অ্যাক্ট অবশ্যই কেন্দ্র করে, এবং ফেরা বলতে ফরেন এক্সচেঞ্জ, যে বাইরে থেকে যে ইনভেস্টমেন্টের বিষয়টা ছিল, তো সেটারও যে একটা লিমিট আছে, সেই লিমিটটাকে, এবং এমআরটিপি যে লিমিট আছে সেই লিমিটটাকে মাথায় রেখেই কিন্তু ওই অটোমেটিক অ্যাপ্রুভ্যালটা হবে, তার থেকে বেশি হবে না। এই ফেরার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখা দরকার, যে এটা 1973 সালে আইনটা তৈরি হয়, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, যেটা নাম পরিবর্তন হয় 1999 সালে, তার ফেরাটাই কিন্তু ফেমাতে পরিণত হয়, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট 1973 সাল, সেটাই নাম পরিবর্তন হয় ফেমা, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট 1999 সালে, এটা পরবর্তীতে পাবে। এরপর হচ্ছে রিডিফাইনিং স্মল স্কেল ইন্ডাস্ট্রি, এটা 1980-র আন্ডারে পড়ছি আমরা। রিডিফাইনিং স্মল স্কেল ইন্ডাস্ট্রি, স্মল স্কেল ইন্ডাস্ট্রিকে রিডিফাইন করা হলো। রিডিফাইন বলতে এটার যে একটা লিমিট থাকে, যে 1 কোটি পর্যন্ত টিনি, বা 1 লক্ষ পর্যন্ত টিনি, তার থেকে বেশি হলে স্মল, এই ধরনের, এটাকে ডিফাইনিং বলা হয়, এটাকে রিডিফাইন, নতুন করে সংজ্ঞা দেওয়া হলো। এটা লাস্টে একটু লেখা আছে যে স্মল স্কেল ইউনিট ইনভেস্টমেন্ট লিমিট রেঞ্জ ফ্রম 10 লাখ টু 20 লাখ, 10 লক্ষ থেকে 20 লক্ষ টাকা বাড়িয়ে দেওয়া হলো এই পর্যন্ত স্মল স্কেল। অ্যান্ড ফর এনসিলিয়ারি অনুসারী শিল্পের জন্য 15 লক্ষ থেকে 25 লক্ষ। টিনি সেক্টর ফার্স্ট লাইনের জন্য আছে ইনভেস্টমেন্ট লিমিট রেঞ্জ টু 1 লাখ করা হলো, এই ধরনের। এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, দেখে রাখবে। এরা অফ লিবারালাইজেশন আফটার 80-র দশকের পরে যে উদারনীতি চালু হলো, সেই সংক্রান্ত কিছু বলা আছে, যে আফটার 1979 সালের পর অ্যান এরা অফ লিবারালাইজেশন, উদারনীতির যুগ স্টার্টেড, চালু হলো। অ্যান্ড দ্য ট্রেন্ড ওয়াজ গ্র্যাজুয়ালি, ট্রেন্ডটা কেমন ছিল? ধীরে ধীরে টু ডাইলিউট দ্য স্ট্রিক্ট লাইসেন্সিং সিস্টেম, কঠোর যে লাইসেন্সিং প্রথা ছিল সেটাকে লঘু করা, ডাইলিউট করা। অ্যান্ড অ্যালাউ মোর ফ্রিডম টু দ্য এন্টারপ্রেনার্স, ব্যবসায়ীদেরকে আরও বেশি স্বাধীনতা দেওয়া, এটা ধীরে ধীরে কিন্তু ট্রেন্ডটা চালু হলো। The steps that were taken in accordance with the policy include, যে স্টেপসগুলো নেওয়া হয়েছিল, এক re-endorsement of licenses, the capacity indicated in the licenses could be re-endorsed, যেটা এর আগেই বলা হলো অটোমেটিক অ্যাপ্রুভ্যাল, অর্থাৎ একবার লাইসেন্সে নিলে সেখানে যা ক্যাপাসিটি, তার কিন্তু ক্যাপাসিটি যদি বাড়াতে হয়, যদি সম্প্রসারণ করতে হয়, অটোমেটিক্যালি বাড়ানো যাবে একটা লিমিট পর্যন্ত। এখানে বলা হচ্ছে ইট ওয়াজ 25% মোর দ্যান দ্য লাইসেন্স ক্যাপাসিটি, এটা 1984 অনুযায়ী, যে ক্যাপাসিটি লাইসেন্সে উল্লেখ ছিল তার থেকে 25% পর্যন্ত কিন্তু অটোমেটিক বাড়াতে পারবে, যেটাকে রি-ইন্ডোর্সড বলা হচ্ছে। দুই, লিবারালাইজেশন অফ 1990, 1990-এর যে উদারনীতি, দ্য মেজার্স ওয়ার অ্যাজ ফলোজ। এক্সেমশন ফ্রম লাইসেন্সিং ফর স্পেসিফিক নিউ ইউনিটস, নতুন ইউনিটের ক্ষেত্রে যে লাইসেন্সিংয়ের প্রথা এতদিন ছিল, সেই ক্ষেত্রে কিছু সব ক্ষেত্রে নয়, কিছু বিশেষ নতুন ইউনিটের ক্ষেত্রে এক্সেমশন মানে অব্যাহতি দেওয়া হলো, লাইসেন্স লাগবে না। বি হচ্ছে
ইনভেস্টমেন্ট অফ ফরেন ইকুইটি আপ টু 40% অফ ফ্রিলি অ্যালাউড। এতদিন কিন্তু 40%ও ছিল না, যেটা ফের একটা আমরা বলতে পারি যে বিদেশি ইনভেস্টমেন্টটা বর্তমানে তো অনেক ক্ষেত্রে 100% হয়ে গেছে। যেটা এফডিএ আমাদের আলাদা একটা পড়তেও হবে, ডিফেন্সে 100%, টেলিকমিউনিকেশন 100% ইত্যাদি। তো ফ্রি 1991-এ ম্যাক্সিমাম 40% ছিল, যেটা 1991-এ কিন্তু বেড়ে 51 হয়। এটার পরীক্ষায় দিই যে কত থেকে বেড়ে কত হয়েছিল, 40 থেকে বেড়ে 51, এটাও কিন্তু পড়তে হবে। তো 40% ম্যাক্সিমাম অ্যালাউড হয়েছিল। আর লোকেশন রেস্ট্রিকশন যেটা ছিল রিমুভ, যে এই জায়গায় হবে না ওই জায়গায় হবে, এই রেস্ট্রিকশন যেটা ছিল সেটা কিন্তু রিমুভ করা হলো। তো এই মোটামুটি সেকেন্ড পার্ট। তো ফ্রি 1991টা মোটামুটি দেখে রাখবে। আমি আবারও বলছি, বেশি গুরুত্বপূর্ণ 1991টা, সেটা একটু ভালো করে দেখতে হবে।